শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এপিসোড 67 আমরা আলোচনা করব অংশীদারি কারবারের হিসাব রক্ষণ নিয়ে, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস। আমরা জানি হিসাব পরিচালনা করার জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করেই থাকি না কেন, আমাদেরকে অ্যাকাউন্টিং এর নিয়ম নীতি অনুযায়ী হিসাব সংরক্ষণ বা হিসাব রক্ষণ করতে হয়। এতদিন পর্যন্ত আমরা যে হিসাবগুলো জেনেছি, ওখানে এক মালিকানা কারবারের পরিচালনা পদ্ধতি অনুযায়ী যে হিসাব রক্ষণ করা হয় বা সংরক্ষণ করা হয়, আমরা সে বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি। আজকে আমরা নতুন করে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে কি অংশীদারি কারবারের হিসাব রক্ষণ বা অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস। অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেসের মধ্যে প্রথমে আমরা জেনে নিতে পারি যে এক মালিকানা কারবারের কারবার। আমরা জানি যে এক মালিকানা কারবার হচ্ছে একজন ব্যক্তি পরিচালনা করে থাকে। তিনি মূলধন বিনিয়োগ করে থাকেন, তিনি কারবার পরিচালনা করে থাকেন, তিনি মুনাফা বন্টন করে থাকেন বা নিজের জন্য মুনাফাটা নিয়ে থাকেন। লস হলেও তার, লাভ হলেও তার। আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি অংশীদারি কারবারের হিসাব। অংশীদারি কারবারে আমরা জানি যে দুই বা ততোধিক সদস্য সংখ্যা নিয়ে যদি কোনো কারবার প্রতিষ্ঠান গঠিত হয় এবং তাদের মধ্যে মুনাফা অর্জনের জন্য যে চুক্তি লিপিবদ্ধ করা হয়, সেটাই হচ্ছে অংশীদারি কারবার। আজকে আমরা এই বিষয়ে দীর্ঘ আলোচনায় না গিয়ে সংক্ষেপে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি অংশীদারি কারবার পরিচালনা করতে গিয়ে আমাদেরকে কি কি অ্যাকাউন্টিং মেথড দেখতে হয় বা কি কি মেথড অনুযায়ী আমাদেরকে অ্যাকাউন্টিংটা বা হিসাব রক্ষণটা সংরক্ষণ করতে হয়, সে বিষয়ে আমরা আলোচনা যাব। আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা মনোযোগ সহকারে শুনছো এবং দেখছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শুরু করতে যাচ্ছি এপিসোড 67। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যথারীতি অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস পার্ট 1। আজকের পাঠে যা জানতে পারবে: অংশীদারি কারবারের সংজ্ঞা, অংশীদারি চুক্তিপত্র, অংশীদারি চুক্তিপত্রের প্রকারভেদ, অংশীদারি কারবারের হিসাব রক্ষণ, লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, প্রথমে আমরা অংশীদারি কারবারের সংজ্ঞা কি তা জেনে নিই। ইংরেজিতে একটি প্রবাদ আছে, 2 heads is better than 1। এই নীতির উপর ভিত্তি করেই অংশীদারি কারবারের জন্ম। প্রকৃতপক্ষে এক মালিকানা কারবারের বেশ কিছু সীমাবদ্ধতার কারণে অংশীদারি কারবারের উদ্ভব হয়। 1932 সালের অংশীদারি আইনের 4 নম্বর ধারা মতে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত কারবারের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস বলে। এখানে যে বিষয়গুলি জড়িত সেটা হচ্ছে কি সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত কারবার। চুক্তিবদ্ধ যে সম্পর্ক, ঠিক আছে, এই কয়েকটি শব্দ খুব ওয়াইড আছে এখানে, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। চুক্তিবদ্ধ, কেমন? চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি, এটা আমরা সবাই জানি। এই জন্য চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি কারবার বলে। অংশীদারি চুক্তিপত্র কি? পার্টনারশিপ ডিড, যে দলিলে অংশীদারি কারবারের যাবতীয় শর্তাবলী অর্থাৎ অংশীদারি কারবার গঠন, নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও পরিচালনা, সংস্কার বিষয়াদি এবং অংশীদারগণের পারস্পরিক সম্পর্ক, অধিকার, কর্তব্য ও দায়িত্ব উল্লেখ থাকে তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি। এই চুক্তিপত্র অংশীদারি কারবার গঠনের পূর্বেই প্রণীত হয়। কেমন? এই যে চুক্তিপত্র, আমরা যে চুক্তিপত্র সংজ্ঞাটা জানলাম, এই চুক্তিপত্রে 2 বা ততোধিক ব্যক্তি যারা অংশীদারি কারবারে অংশগ্রহণ করবে তাদের করণীয় কি, তাদের অবস্থান কি,
এবং তারা কি পাবে অথবা পাবে না, এই সমস্ত সকল বিষয় ওই চুক্তিপত্রে উল্লেখ থাকে। কেমন? এই জন্য বলা হয় চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি। এই চুক্তিপত্রের প্রকারভেদ কি কি? চুক্তিপত্র ডিড। প্রথমত, ডিড হচ্ছে দুই প্রকার, লিখিত অথবা মৌখিক। লিখিত এবং মৌখিক। লিখিতটা আবার দুই প্রকার, শুধুমাত্র লিখিত, 2 নম্বর হচ্ছে লিখিত ও রেজিস্ট্রিকৃত। কেমন? যে কোনোভাবে চুক্তিপত্র হইতে পারে। এবার আমরা আসি অংশীদারি কারবারের হিসাব রক্ষণ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টস ফর পার্টনারশিপ বিজনেস। 1 নম্বর পদ্ধতি হচ্ছে কি হিসাব লিপিবদ্ধকরণ। 1 নম্বর কাজ। এক্ষেত্রে জাবেদা সহ বিভিন্ন সহকারী বই সংরক্ষণ করা হয়। আমরা বেসিক অ্যাকাউন্টিং এ অথবা ফার্স্ট পেপারে যে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, এগুলো তো সমন্বয় জাবেদা লিখেছিলাম, সবগুলো এখানে আবারও লিখতে হবে। 2, চূড়ান্ত হিসাব প্রণয়ন। এর মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। এক মালিকানা কারবারে যেভাবে জাবেদা থেকে রেওয়ামিল তৈরি করে সমন্বয় সাধনের পর আবার সমন্বিত রেওয়ামিল হয় এবং চূড়ান্ত হিসাব তৈরি হয়, চূড়ান্ত হিসাবে যে কয়টি অংশ থাকে এখানেও কিভাবে আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। এই হিসাব প্রক্রিয়া এক মালিকানা কারবারের মতোই, তবে অংশীদারি কারবারে মালিক একাধিক হওয়ায় অংশীদারদের দেনা পাওনা লেনদেন ও মুনাফার বন্টনের উদ্দেশ্যে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করা হয়। কেমন? এখানে একটা এক্সট্রা হিসাব আসতেছে এক মালিকানা কারবারের চাইতে। নাম কি? লাভ লোকসান আবন্টন হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আবন্টন বলা হয়, বন্টনও বলা হয়, অ্যাপ্রোপ্রিয়েশন। উল্লেখ্য যে লাভ লোকসান আবন্টন হিসাব উদ্বৃত্তপত্রে পূর্বে এবং লাভ লোকসান হিসাব তৈরির পর তৈরি করা হয়। কেমন? লাভ লোকসান হিসাবের পর তৈরি করা হয়। তাহলে মাঝখানে উদ্বৃত্তপত্রের আগে, লাভ লোকসান হিসাবের পরে। কেমন? এখন আমরা আলোচনায় অংশ নেব লাভ লোকসান আবন্টন হিসাব কি। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অংশীদারি কারবারের সাথে অংশীদারগণের দেনা পাওনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সমন্বয় সাধন এবং অর্জিত মুনাফা বন্টন করার উদ্দেশ্যে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে লাভ লোকসান আবন্টন হিসাব বলে। যেহেতু মালিক এখানে একাধিক, 2, 3, 4, 10 এরকম হতে পারে, তো তাদের একটা পাওনার বিষয় আছে, তারা যে মুনাফা পাবে, অথবা সে এখানে ব্যবসাতে কাজ করলে তার বেতন পাওয়ার বিষয় আছে, ব্যবসার পক্ষে কাজ করলে তার কমিশন পাওয়ার অধিকার আছে, সে যদি ঋণ দিয়ে থাকে তাহলে ঋণের সুদ পাওয়ার বিষয় আছে। এই সমস্ত আইটেমগুলি লেখার জন্য, তাদের প্রাপ্যগুলা হিসাবের খাতায় আনার জন্য আসলে এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা তৈরি করা হয়। কেমন? কি কি আসে এই অ্যাকাউন্টের? ডেবিটে কি আসে, ক্রেডিটে কি আসে? যেমন অংশীদারদের মধ্যে বন্টনযোগ্য খরচ সমূহ, একটু আগে যে কথাগুলো বললাম, অথবা যে সকল খরচ পূর্বে লিপিবদ্ধ করা হয়নি তা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে বসে। যেমন আমি যদি অনাদায়ী দেনা না লিখে থাকি, সাধারণ সঞ্চয়ী তহবিলে স্থানান্তর না লিখে থাকি, তাহলে এই মুহূর্তে লেখার সুযোগ আছে। আর নিট লাভ, পরোক্ষ আয় যা পূর্বে লিপিবদ্ধ করা হয়নি তা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসে। ওকে, তাহলে আমরা এর পরবর্তীতে একটি নমুনা দেখতে পাবো। যখন মূলধন পরিবর্তনশীল, এক্ষেত্রে লাভ লোকসান আবন্টন হিসাব যথারীতি হেডিং লিখতে হবে, প্রতিষ্ঠানের নাম, লাভ লোকসান আবন্টন হিসাব, ডেবিট, ক্রেডিট এবং তারিখ, 2000 এত সালের এত পর্যন্ত, এগুলা যথারীতি লিখতে হবে। ডেবিট পাশে দেখো অংশীদারদের মূলধন হিসাব একটা এখানে হেডিং থাকবে, তারপরে যে বেতন পাবে তার নাম বেতন, যে সুদ পাবে তার নাম সুদ, যে ঋণের সুদ পাবে তার নাম সুদ, যে কমিশন পাবে তার নাম কমিশন। ওকে, আর ওই যে একটু আগে বললাম যে অনাদায় দেনা সঞ্চিতি লিখি নাই, সাধারণ সঞ্চিতি তহবিল স্থানান্তর লিখি নাই, এগুলো এখন আমরা লিখতে পারবো। আর ক্রেডিট পাশে নিট লাভ আসবে, উত্তোলন আসবে, উত্তোলনের সুদ আসবে।
যোগফল যদি ক্রেডিট পাশে বড় হয় তাহলে ডেবিট পাশে যে আইটেমটা বের হবে, নির্ণয় করা হবে, সেটা হবে লাভের অংশ, এবং সেটা এখানে এ বি সি বা অংশীদারদের মধ্যে তাদের লাভের অনুপাতে বন্টন করে দেওয়া হবে। ওকে, এখন আমরা যারা ইংরেজি মিডিয়াম স্টুডেন্ট আছো তাদের সুবিধার্থে এটাকে হুবহু বিষয়টাকে আমরা ইংরেজিতে দেখতে পাবো। যেমন স্যাম্পল, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অর্থাৎ পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে বিসি এন্টারপ্রাইজেস প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, স্যালারি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, কমিশন, এগুলা অংশীদারেরা পাবে ব্যবসার জন্য খরচ। ওকে, এই জন্য এখানে আসবে, ডেবিট পাশে বসবে। ব্যাড ডেটস অ্যান্ড ব্যাড ডেটস প্রভিশন, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ক্রেডিট পাশে আসবে নেট প্রফিট, ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং। ওকে, ক্রেডিট পাশে যদি যোগফল বড় হয় তাহলে ডেবিট পাশে একটা ফিগার নির্ণয় হবে, সেটাই হবে প্রফিট, এবং সেগুলা পার্টনারদের মধ্যে অনুপাত অনুযায়ী ভাগ করে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ধৈর্য সহকারে শুনেছো এবং বুঝতে পেরেছো। আমরা উপসংহারে আর একটু আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস, ওখানে যে কথাগুলি আমরা বারবার উল্লেখ করেছি সেটা আরেকটু আমি বলে দিতে চাই। যে এই যে আমরা ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব এবং উদ্বৃত্তপত্র নিয়ে আমরা যে বিবরণীটা তৈরি করে থাকি, অর্থাৎ আর্থিক বিবরণীটা তৈরি করে থাকি, সেটার মাঝখানে আরেকটি হিসাবের ঘর আসবে, সেটার নামই হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব। কাদের জন্য? অংশীদারদের জন্য। এটা কেন? এই যে লাভ লোকসান হিসাবে আমরা মোট নিট লাভ অথবা নিট ক্ষতি পেয়ে থাকি, সেই নিট লাভ অথবা নিট ক্ষতিটা সহ এবং আর যে সমস্ত বন্টন, যে সমস্ত খরচের বন্টন অংশীদারদের মধ্যে করা প্রয়োজন, অথবা যে সমস্ত খরচ এখনো বন্টন করা হয়নি, সেগুলা ডেবিট পাশে আসবে, এবং যে সমস্ত খরচগুলা আয়গুলা যে এখনো পর্যন্ত আমার কাছে আসে নাই বা লিপিবদ্ধ করা হয় নাই, সেই আয়গুলা ক্রেডিট পাশে থাকবে। কার? আবন্টন হিসাবে। আবার বলি, যে সমস্ত খরচ এখনো লিখা হয় নাই, যে সমস্ত আয় এখনো লিখা হয় নাই, অথবা অংশীদারদের মধ্যে বন্টন হওয়ার কথা কিন্তু হয় নাই, সেগুলাই এখানে আবন্টন হিসাবে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাভ লোকসান হিসাবে মৌলিক খরচগুলা চলে আসছে, ক্রয় বিক্রয় হিসাবে মৌলিক খরচগুলা চলে আসছে, এবং এই দুইটা মিলেই কিন্তু আমরা একটা যদি ঘর করি, সেটার নাম হয় আয় বিবরণী। কেমন? সেই আয় বিবরণীতে মৌলিক খরচগুলা বা মৌলিক আয়গুলা চলে আসছে। এরপরেও নিট লাভ নির্ধারণ করার পরে যে খরচগুলা হয় অংশীদারদের জন্য বা যে আয়গুলা হয়, সেগুলো নিয়েই কিন্তু এই আবন্টন হিসাবটা তৈরি করা হয়। এটাই হচ্ছে এই লাভ লোকসান আবন্টন হিসাব। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এবং অংশীদারদের মূলধন হিসাবকে যে দুই ভাগে ভাগ করা হয়, সেই দুই ভাগও আমরা আলোচনা করেছি। সেগুলো নিয়ে কেন দুই ভাগ করা হয়? এই জন্য যে যে সমস্ত অংশীদাররা ব্যবসাতে তাদের মূলধনগুলা বিনিয়োগ করে থাকে, সেগুলা আমাদের এখানে যে প্রয়োগ করা হয়, সেই প্রয়োগ পদ্ধতিগুলাই কিন্তু আমরা আলোচনা করেছি। সুতরাং আমরা আশা করছি আমরা যে থিওরিটিক্যাল আলোচনাটা করলাম, সেই আলোচনাটা আজকে ফলপ্রসূ হয়েছে, তোমরা বুঝতে পেরেছ। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা এই এপিসোডগুলা থেকে নিজেদেরকে তৈরি করার জন্য আরো মনোযোগ মনোনিবেশ করছো। এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই দিনে তোমাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই যে আমরা নিজেদেরকে সেফ রাখার জন্য, নিজেদেরকে সুস্থ সুন্দর রাখার জন্য যে যা যা করা দরকার আমরা তাই করব, এবং আশা করি তোমরা ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম।